আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আমাদের খাটের নিচে একটা বেশ পুরনো পিতলের কলসি আছে। খুবই সুন্দর নকশা কাটা। মাঝরাতে কলসিটা অদ্ভুতভাবে নড়তে থাকে আর ঝনঝন আওয়াজ হয়। আমি ভাবতাম ইঁদুর টিদুর ঢুকেছে হয়তো। কিন্তু এতদিন কিন্তু একদিন রাতে আওয়াজটা প্রচন্ড বেড়ে যায়। মনে হচ্ছিল যেন কলসির ভিতরে ভাঙচুর হচ্ছে। আমি উঠে দেখার জন্য যে কলসির ভিতরে কি আছে, তখন লোডশেডিং চলছিল। তাই অন্ধকারে খাটের তলায় হাতড়ে কলসিটা খুঁজে পাই। এরপর সেটা বের করার চেষ্টা করতে গিয়ে বুঝতে পারি সেটা অনেক ভারী। আমি অনেকক্ষণ টানাটানি করেও কলসিটা এক চুলও নড়াতে পারিনি। তখন ভাবলাম মা হয়তো কোনো ভারী কিছু রেখেছে। পরদিন ভোরে ঘুম ভাঙার পর আমি কলসিতে কি আছে দেখতে চাইলাম। কিন্তু কলসি তখন সম্পূর্ণ খালি ছিল, আর এটার ওজনও স্বাভাবিক ছিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম কালকে এই কলসিতে কিছু রেখেছিলে কিনা। কিন্তু মা অবাক হয়ে বলল, আমি কলসিতে কোনো কিছু রাখতে যাব কেন? তখন খানিকটা অবাক লেগেছিল। এই ঘটনা শুনে আমার ভাই বলল, রাত্রে আমার ঘুমের ঘোরে ভুলভাল মনে হয়েছে। আমিও তাই ভেবে ঘটনাটা প্রায় ভুলেই গেলাম। এরপর একদিন বাসায় সবাই মিলে সিদ্ধান্ত নিলে কোথাও ঘুরতে যাবে। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ব্যাপারে, কিন্তু যাওয়ার সকালে হঠাৎই খুব অসুস্থ লাগছিল। তাই আর যাওয়া হলো না। আমি আর মা ছাড়া সবাই ঘুরতে গেল। অদ্ভুত ব্যাপার হলো, ওরা যাওয়ার পরপরই আমার অসুস্থ ভাব কমে গেল। আমি মাকে বললাম বাবাকে ফোন করে বললে গাড়ি নিয়ে যেন ফিরে এসে আমায় নিয়ে যায়। কিন্তু মা রাজি হলেন না, বলেন এত ঝামেলা করার দরকার নেই। আমিও অগত্যা নিচের ঘরে গিয়ে বসে রইলাম। বিকেলের দিকে হঠাৎ খুব ঝড় তুফান শুরু হলো। ইলেকট্রিসিটি চলে গিয়ে আমাদের বাড়ি পুরো রাতের মতো অন্ধকার হয়ে গেল। মা আমাকে বলল সব বালতি টালতি যেন পানি ভর্তি করে রাখি, কারণ ঝড়ের মধ্যে তো আর কারেন্ট আসবে না। আমি মায়ের কথা মতো সমস্ত কিছুতে পানি ভরে রাখলাম। কি মনে করে যেন পিতলের কলসিটা ভর্তি করে রাখলাম, যাতে পানির জন্য অসুবিধা না হয়। এদিকে ঝড়ের কারণে বাবারা আসতে পারছে না, কারণ ওদের গাড়িও নাকি নষ্ট হয়ে গিয়েছে। তাই কাছাকাছি আমার এক ফুফুর বাসায় উঠেছে, কাল সকালে চলে আসবে। এবার রাতে মা হারিকেন ধরিয়ে রান্নাঘরে যায় খাবার বানাতে, আর আমি আমার ঘরে কি যেন করছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের প্রচন্ড একটা চিৎকার ভেসে আসলো। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। হারিকেনের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মায়ের মুখ ছাই বর্ণ হয়ে গিয়েছে। তিনি ভয়ে কাঁপছে। আমাকে দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, তুই কি পিতলের কলসির মধ্যে কিছু রেখেছিস? বলতে বলতে মা আরো ভীত হয়ে পড়লেন। আমি বললাম, কেন? টেপ থেকে পানি ভরে রেখেছি। মা বললেন, দেখ তো কলসিতে কি। আমি হারিকেন এগিয়ে দিয়ে দেখি কলসি ভর্তি রক্ত। আমিও মায়ের মতো ভীষণ ভয় পেলাম। মা বললে, এগুলো কোত্থেকে এলো? আমি কিছুই বুঝতে পারলাম না, রক্ত এলো কোথা থেকে। অন্য বালতি দুটোই দেখলাম পানি আছে। তাহলে এটাই এই বিষয়ে মা আমার সাথে কোনো কথাই বললেন না। সেদিন রাতে কিছু খাওয়া দাওয়া হলো না। মা আমার সঙ্গে ঘুমোতে এলেন। সারা রাত ধরে প্রচুর ঝড় হলো, বৃষ্টি হলো। বাড়ির পিছনে বাঁশঝাড়ের শনশন শব্দ ভয় ধরিয়ে দিল। শেষ রাতের দিকে আবার কলসির ঝনঝন শব্দ শুরু হলো। আমি মাকে ডাকলাম না। আমি মা ভয় পায়, যদি মা ভয় পায়। অথচ কলসিটা রান্নাঘর থেকে এই ঘরে আনাই হয়নি। পরদিন সকালে বাবা ফোন করে জানালো তাদের আসতে পারবে না, কারণ আমাদের ফুফুর স্বামী হঠাৎ আমার ফুফু মারা গিয়েছে। তাই এই সময়ে মৃত্যুয় আমরা খুব অবাক হলাম। এরপর ফুফু বাসায় যাওয়ার জন্য তৈরি হলাম। কিন্তু শেষে আর যাওয়া হলো না, কারণ বাবা ফোন করে বারণ করলেন। কী কারণে মানা করেছেন তা আমি বুঝতে পারলাম না। মাকে দেখে মনে হলো তিনি হয়তো কিছু জানেন, কিন্তু আমাকে কিছুই বললেন না। মনমরা হয়ে রয়েছি। একটা সুস্থ সবল মানুষ হুট করে চলে গেল। হঠাৎ কলসিটার কথা মনে পড়ল। আচ্ছা, কলসিটা এখন কই? আমি খাটের তলায় উকি দিয়ে দেখলাম ওখানেই রয়েছে। বের করে দেখি এটাতে অনেক নতুন আর ঝকঝকে লাগছে। মনে হচ্ছিল এটা যেন স্বর্ণের তৈরি। কলসিতে তখন রক্ত ছিল না। কলসির নিচটা অন্ধকার ছিল। তাই ওখানে কিছু আছে কিনা দেখতে হাত দিলাম। হাত দিয়ে শিউরে উঠলাম, কারণ আমার মনে হলো কলসিতে মাংস রয়েছে। কেন জানি অবচেতন মনে মনে বলে উঠল, হাত সরিয়ে নে, এখানে বিপদ, প্রচন্ড বিপদ।
আমি হাত কলসি থেকে বের করার চেষ্টা করতে লাগলাম, তখন মনে হলো কেউ যেন ভিতর থেকে আমার হাতটা ধরে রেখেছে। বরফের মতো ঠান্ডা একটা হাত কলসির ভিতর থেকে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। ভয়ে আমি হিম হয়ে গেলাম। চিৎকার করার শক্তিও পাচ্ছিলাম না। তবুও মাকে ডাকলাম, মা এসে টানাটানি করে আমার হাত বের করলো। টানাটানির চোটে কলসি থেকে একটা চোখ বেরিয়ে এলো। মার্বেলের মতো একটা চোখ, সেটায় রক্ত লেগে আছে। কেন জানি মনে হলো এটা মানুষের চোখ। চোখটা যেন তীক্ষ্ণভাবে দেখছে আমাদের। আমাদের হাতেও রক্ত লেগে আছে। মা আর আমি ভয়ে কান্না করে দিলাম। এরপর কলসি থেকে হাত বের হয়ে ভয়ে আমি আর মা শিউরে হয়েছি। সেই সময় হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ে। এমনিতেই আমরা ভয় পেয়ে আছি, তখন আরো ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল কোনো ভূত এসেছে, কারণ আমাদের বাড়ির চারপাশে আর কারো বাড়ি নেই। তাই আমি দরজা খোলার বিপক্ষে ছিলাম। কিন্তু মা বলল, জানাজা শেষ করে বাবা তো ফিরতে পারে। এই ভেবে অবশেষে দরজা খুললাম। দরজা খুলে আমি আরেক দফা ভয় পেয়ে গেলাম। একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ একটা কালো চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে উনি। শুধু একটা চোখে দেখা যাচ্ছিল। মা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এখানে কেন এসেছেন? উনি জানালেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চিৎকার শুনে নাকি এসেছেন। মা বলল, আপনি যেতে পারেন, আমরা ঠিক আছি। বৃদ্ধা মহিলার হাসির শব্দ শোনা গেল। মাকে বললেন, তোমার মেয়ের হাতের রক্ত কেন? কাউকে খুন টুন করেছো নাকি তোমরা? আমরা ওনার কথা শুনে ভয় পেলাম। মা ওনাকে ধমকালেন। এরপর আমরা সেই বৃদ্ধাকে ঘরে ঢুকতে দিই। কারণ আমরা ভেবেছিলাম উনি বাইরে গিয়ে যদি মানুষদেরকে বলে বেড়ায় যে বাড়িতে খুন হয়েছে, তাহলে তো কেলেঙ্কারি হবে। তাছাড়া বয়স্ক মানুষরা ভূত-প্রেত সম্পর্কে বেশি জানেন। হয়তোবা উনি কলসির রহস্য সম্পর্কে জানতে পারেন। এইভাবে আমরা ওনাকে সমস্ত সত্যি কথা বললাম। কেউ অবিশ্বাস করলেও খুব কষ্ট হয়। আমাকে কাঁদতে দেখে বৃদ্ধা মহিলাটির মনে মনে কিছু হলে বিশ্বাস হয়েছে আমার কথা। তিনি বললেন, আচ্ছা এত কথা না বলে আগে হাত ধোও, রক্ত তো শুকিয়ে গিয়েছে। আমি আর উনি বেসিনের দিকে গেলাম। মা বিভৎস হয়ে ঘরে বসে রইলেন। আমি হাত ধুচ্ছি কিন্তু রক্ত উঠছে না, কারণ রক্তগুলো শুকিয়ে গিয়েছিল। তাই বৃদ্ধাটিও আমার হাতে ডলে পরিষ্কার করে দিল। আমি ভয়ে কেঁপে উঠলাম, কারণ এই মহিলার হাত প্রচন্ড ঠান্ডা, যেমনটি কলসির ভিতরে ছিল। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিলাম আর ভিতরে চলে গেলাম। উনি আমার পিছন পিছন এলো। মৌনাকে দেখে বিরক্ত হয়ে বলল, আপনি এখন যাননি কেন? উনি বললেন, তোমাদের এমন বিপদে ফেলে পালিয়ে যাব? মা বিরক্ত হয়ে বলল, আমাদের কোনো বিপদ নেই, আপনি যান। উনি বললেন, তা ঠিক। উনি চলে যাচ্ছিলেন, আমি দরজা আটকানোর জন্য গেলাম। বাইরে বের হওয়ার পর হঠাৎ প্রচন্ড বাতাসে ওনার মুখের চাদর খানিকটা সরে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার দ্বিতীয় চোখটি নেই। কি ভয়ঙ্কর লাগছিল! চোখ ছাড়া মানুষকে কি অদ্ভুত লাগে! আমি ভয়ে একটা চিৎকার দিলাম। মা দৌড়ে এলেন আর ততক্ষণে বৃদ্ধা মহিলা উধাও হয়ে গিয়েছিল। এত তাড়াতাড়ি একটা মানুষ কই গেল তাই বুঝতে পারলাম না। মা বাবাকে ফোন করলেন। বাবা জানলেন তিনি আজ আসতে পারবেন না। বোনকে এমন অবস্থায় ফেলে আসবেন কিভাবে? মা জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলো তো, আমাদের বাড়িতে যেতে মানা করলে কেন? বাবা বলল, হয়তো ফুবার খুব খারাপ ভাবে মৃত্যু হয়েছে। আমি দেখলে ভয় পাবো, এর জন্য আসতে বারণ করেছি। আমি এপাশ থেকে এই টাইপের কিছু শুনলাম। বাবা না ফিরলেও বিকালে আমার দুই ভাই-বোন ফিরে এলো। ওরা দুজনেই কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছে। রাতে বোনের কাছে শুনলাম, ফুফা নাকি খুব ভয়ংকরভাবে মারা গিয়েছে। উনি ওনার ঘরেই ছিলেন। হঠাৎ ওনার চিৎকার শোনা গেল। দরজার ভিতর থেকে লক ছিল। যতক্ষণে দরজা ভাঙা হয়েছে ততক্ষণে উনি মারা গিয়েছেন। কেউ নাকি নৃশংসভাবে মেরে ফেলেছে, কিন্তু ঘরে কেউই ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, তাহলে মারল কে? সেটাই তো আপু, ফুফু মনে হয় এই ব্যাপারে কিছুই জানেন। কারণ হঠাৎ মায়ের ডাক শোনা গেল, উনি কলসির বন্দোবস্ত করছিলেন। ভাইয়াকে দিয়ে ওই কলসি বরাবর বাড়িতে পাঠানো হবে। আমার বোন বলল, এটা ফেলে দিলেই হয়, এত ঝামেলা করা কি আছে? মা দুঃখী গলায় বললেন, ফেলে দেওয়া ঠিক না। এটা তোমার দাদির বিয়ের সময় তার বাবা মা দিয়েছিল। আগে বিয়েতে বিভিন্ন হাঁড়ি কলসিতে তাদের পিঠাপুলি পাঠানো হতো মেয়ের শ্বশুর বাড়িতে। উনি অনেক যত্ন করতেন কলসিটার। আমি জিজ্ঞাসা করলাম, বাকি হাঁড়ি কলসিগুলো কই? মা বললেন, উনি মারা যাওয়ার পর নাকি বড় চাচা ওনার সব জিনিস ফেলে দিয়েছে, কিন্তু কলসিটা কিভাবে যেন রয়ে গিয়েছে। এরপর ভাইয়া গিয়ে কলসি দিয়ে ফেরত এলো।
রাতে আজ খানিকটা নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছি, কিন্তু মাঝরাতে আবার খাটের নিচ থেকে কলসির ঝনঝন আওয়াজ আসছিল। আমি ভয় পেয়ে গেলাম, মাকে ডাকলাম, ভাই বোনদের ডাকলাম। সবাই কলসিটা দেখলো। মা রেগে বললেন, তারিক, তুই কলসিটা তহুরার বাড়িতে নিয়ে যাসনি, তাই না? কি মিথ্যে বলেছিলি? ভাইয়া অবাক হয়ে বলল, সত্যি মা, দিয়ে এসেছি। কিন্তু মা বিশ্বাস করলেন না। শেষে অত রাতে ভাইয়া আপুর কাছে ফোন করলো। আপু বলল, ভাইয়া কলসি নিয়ে এসেছিল। মা বললেন, কিন্তু কলসি তো আমাদের সামনে। আপু বললেন, কি যে বলো না, ওটা তো আমার কাছে তাকের উপরে রেখেছি, এখনো সেখানে আছে। আর আমি দেখতেও পাচ্ছি। মায়ের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেল। এরপর কি হতে চলেছে জানিয়ে দিন কমেন্টে। দেখা হবে পরের কোনো নাটকে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।